আশা করি তোমরা অনেক ভালো আছো এবং নিশ্চয়ই এই যে 2024-25 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটের যে প্রশ্নগুলো হয়েছে আমি আশা করি তোমরা প্রশ্নগুলো ইতিমধ্যে দেখে ফেলেছো এবং তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে কোশ্চেনগুলো এতটা ইন্টেলেকচুয়াল ছিল এবং এতটা কনসেপচুয়াল ছিল যে তোমার যদি ফিজিক্সের উপর পূর্ণাঙ্গ দক্ষতা না থাকে এবং এ টু যে সব কিছু তুমি যদি আসলে না পড়ে যাও তাহলে তুমি কোশ্চেনগুলো করতে পারবে না। এবং মেজরিটি যা দেখা গেছে যারা আসলে পরীক্ষা দিতে গেছিল এদের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যাদের সাথে কথা বলেছি, যে তারা প্রশ্ন দেখে দেখে আকাশ থেকে পড়ছে যে একই প্রশ্ন দেখতেছি। কারণ ওই যে কিছু গদবাধা টাইপের ওই যে প্রশ্ন ব্যাংক মুখস্থ করে গেছে, বা দেখা যাচ্ছে যে আগের বছরের যা আসছে ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়ে গেছে, ও তো আসে নাই, দিছে কোশ্চেন সব ঘুরিয়ে, তখন সে বিপদের মধ্যে পড়ে গেছে। সুতরাং আমি যে পরামর্শ দিব যে তুমি যখনই কোনো একটা বই পড়ছো বা কোনো একটা কনসেপ্ট পড়ছো, তুমি সেখানে কিছু বাদ না দিয়ে ওখান থেকে কতভাবে ঘোরাতে পারে সব কিছু তুমি জানবা। আজকে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল সেগুলো সমাধান করতে যাব একদম খুবই কম সময়ের মধ্যে, মানে যতটুকু সময় আমাদের থাকে, এবং সেগুলো কিভাবে চিন্তা করব তাও দেখব। কিন্তু আমার তোমাদের প্রতি সাজেশন থাকবে এই, যে তুমি কখনো তোমার যে ডিউটি এই ডিউটিকে ফাঁকিবাজি করবে না। কারণ তোমার সৃষ্টিকর্তা সবসময় তোমার মনের মধ্যে যে জিনিসটা অনুপ্রেরণা দেন সেটা হচ্ছে যে তোমার দায়িত্ব কর্তব্যগুলো ঠিক মতন পালন করো, তাহলে উনি নিজেই তোমার সমস্ত অর্জন কিন্তু তোমাকে গিফট করবে। কিন্তু তুমি যদি তোমার যা করার সেটা তুমি যদি না করো, তুমি যদি ফাঁকিবাজি করতে থাকো, তাহলে কিন্তু তোমার যে প্রাপ্য তুমি সে প্রাপ্যটা আসলে পাবা না। তো তোমরা নিশ্চয়ই জানো যে ঢাকা ভার্সিটি কিন্তু এবার পরীক্ষার সময় মোটামুটি 2 ধরনের প্রশ্ন দিয়েছে। এটা কয়েক বছর আগেও দিয়েছে, কয়েক বছর আগে থেকেই মূলত 15টা এমসিকিউ ছিল আর 4টা ছিল হচ্ছে রিটেন। ঠিক আছে, তো এমসিকিউগুলোও টাফ ছিল, রিটেন অংশটাও টাফ ছিল, সব কিছু বই থেকে হুবহু তুলে দেয় নাই। ইনফ্যাক্ট এই ধরনের কোশ্চেন দেখা যাচ্ছে 2-1টা বইয়ের মধ্যে আছে আর বাকি সব বইয়ের বাইরে থেকে। অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দিস, কারণ অ্যাডমিশন টেস্ট যদি কোশ্চেনগুলো একটু কনসেপচুয়াল হয় তাহলে যারা ভালো পড়াশোনা করে ওদের জন্যই ভালো। একদম গদবাধা প্রশ্ন ব্যাংক থেকে তুলে দিলাম, ওইটা কোনো ভর্তি পরীক্ষার সিস্টেম না। এবং ইউনিভার্সিটিগুলো তুমি কিন্তু দেখবা যে যত সামনের দিকে যাবে তত অ্যাডভান্স প্রশ্নগুলো আসতে থাকবে। সুতরাং তোমার কাজ হচ্ছে যোগ্যতা অর্জন করা, যাতে কোনো ইউনিভার্সিটি তোমাকে ফেলতে না পারে। আর যেই স্টুডেন্টের বইটা A to Z পড়া আছে, যে বইয়ের সবগুলো কনসেপ্ট জানে, ওকে কোনো ইউনিভার্সিটি ফেলতে পারে না। ও যেখানে পরীক্ষা দিবে ও সেখানে চান্স পাবে। তো চলো আমরা দেখে ফেলি ঢাকা বিশ্ববিদ্যালয় কি কি করছে এবার। যেমন এই কোশ্চেনটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, কিন্তু এই কোশ্চেনের মধ্যে একটা ঝামেলাও আছে, আমি বলবো ঝামেলাটা কি। এই কোশ্চেনটা আসলে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন হয়ে গেছে, বুঝছো? তো এর পসিবিলিটি অ্যান্সার যেটা সেটা আমি বলবো। কোশ্চেনটা বলছে যে নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সব থেকে ভালোভাবে চিত্রায়িত করে। তো তুমি নিশ্চয়ই সরলচন্দ্রের স্পন্দন যখন পড়েছো, এতটুকু তুমি নিশ্চয়ই জানো যে কোনো একটা বস্তুকে যদি আমরা দেখি যে এই সাম্যাবস্থার সাপেক্ষে সে এই দিকে যাচ্ছে বা এই দিকে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে সরলচন্দ্রের স্পন্দন। তো সরলচন্দ্রের স্পন্দন আসলে কি ঘটে? কোন একটা বস্তু যদি তার সরণ হয় ডান দিকে, তাহলে তার উপর যে ত্বরণ কাজ করে এই ত্বরণ কিন্তু কাজ করে হচ্ছে অপোজিট দিকে, এই দিকে কাজ করে হচ্ছে ত্বরণ, তাই না? এখন একটা বিষয় খেয়াল করো, দেখো এই যে অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু বুঝতেছি আমরা এটা সরল দোলক, রাইট? এটা একটা পেন্ডুলাম। তাহলে এখানে কোনো ওয়ে নাই যে তার ত্বরণ ঠিক মতন দেখাচ্ছে, সো এটা হবে না, এটাও হবে না। কারণ এখানে বস্তু যদি তুমি এইটাকে সাম্যাবস্থা চিন্তা করো, তাহলে সে যেদিকে যাবে ত্বরণ তার উল্টা দিকে কাজ করবে। এইটা পসিবল, এইটা পসিবল। কারণ কি দেখো, কারণ হচ্ছে এইটাকে যদি আমরা সাম্যাবস্থা চিন্তা করি, তাহলে এটাকে আমরা চিন্তা করলাম হচ্ছে সাম্যাবস্থা 0। এটাকে যদি আমি সাম্যাবস্থা চিন্তা করি, তাহলে এই বিন্দুতে বা এই বিন্দুতে যদি থাকে, দেখো খেয়াল করে, তার ত্বরণ কিন্তু মোটামুটি সাম্যাবস্থার দিকে, এই যে এখানেও কিন্তু সাম্যাবস্থার দিকে, কিন্তু এই অ্যারো চিহ্নটা আবার একটু উল্টা দিকে দেওয়া আছে, বুঝতে পারছো? উল্টা দিকে দেওয়া আছে, সো এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে যে ঘটনাটা ঘটছে একটু খেয়াল করো, এখানে এই ত্বরণটা দেখা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, এই এই এ থেকে এই বিন্দু পর্যন্ত যদি চিন্তা করা হয়, দেখো এগুলো কিন্তু সব কেন্দ্রমুখী ত্বরণ দেখাচ্ছে। এবং এই কেন্দ্রমুখী ত্বরণের একটা মজার জিনিসটা তোমাকে আমি বলি, এই পয়েন্টে কিন্তু বেগ কম হয়, এই পয়েন্টে বেগ কম হয়, এই পয়েন্টে বেগ বেশি হয়। এবং বেগ কথাটা বুঝো, বেগ যেহেতু বেশি তাহলে এখানে ত্বরণ বেশি, আর এখানে যেহেতু তোমার বেগ কম তাহলে এখানে ত্বরণের ভেক্টরটাও কিন্তু কম দেওয়া আছে। এখন এই কোশ্চেনটার আসলে আমি খুবই কনফিউজড, কারণ এই কোশ্চেনটার এটাও পসিবল অ্যান্সার, এটাও পসিবল অ্যান্সার। তুমি যদি এটাকে সার্কুলার মোশন চিন্তা করো, কারণ এখানে কিন্তু কোথাও বলা নাই যেটা সরল ছন্দে স্পন্দন, তুমি যদি এটাকে সার্কুলার মোশন চিন্তা করো, বৃত্তাকার গতি, তাহলে অবশ্যই অ্যান্সার এটা হবে, ডেফিনেটলি এটা অ্যান্সার হবে। বুঝতে পারছো?
কিন্তু তুমি যদি এটাকে সরল ছন্দ স্পন্দন বিবেচনা করো তাহলে এইটা পসিবল অ্যান্সার। আবার এখানে একটা ঝামেলা পাকাইছে কি দেখো, এখানে একটা ঝামেলা পাকাইছে সি বিন্দুতে আবার ত্বরণ দিয়ে ফেলছে হচ্ছে এইদিকে। এখন এখানে এমন হতে পারে যে তোমার যেহেতু এই কোশ্চেনটা একটা চিত্র দিয়ে দেখানো আছে, সো এটার বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে এইটা, বেস্ট পসিবল অ্যান্সার। কারণ এখানে কিন্তু আসলে এই সরণ এবং ত্বরণের বিষয়টা ভালো করে বলা নাই, তো এইটা হচ্ছে বেস্ট পসিবল অ্যান্সার। কিন্তু যদি এটা বৃত্তাকার বলা হতো এটাও কিন্তু অ্যান্সার হতে পারতো। সো তোমরা একটু চিন্তা করে দেখো, এইটা এবং এটা কিন্তু এটার দুইটাই সঠিক অ্যান্সার। যদি তুমি এটাকে বৃত্তাকার গতি চিন্তা করো এটা কিন্তু সঠিক অ্যান্সার। আর এখানে এই সি বিন্দুতে এই ত্বরণটা কিন্তু মূলত কেন্দ্রমুখী ত্বরণই দেখাচ্ছে, বুঝতে পারছো? সো এটার বেস্ট অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা কি বলছে। পরে কোশ্চেনটা বলছে হচ্ছে একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহুতে 1 মিটার দৈর্ঘ্য এবং এত মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। এখন পি বাহু থেকে এত, কিউ বাহু থেকে এত, আর বাহু থেকে এত এবং এতগুলো প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়। তারের উপাদানের আপেক্ষিক রোধ কত হবে? তো কথাটা বোঝো কি বলছে। কথাটা বলছে আমরা তো কি জানি, কোন একটা হুইটস্টোন ব্রিজের নীতি হচ্ছে এই জিনিসটা না, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। খেয়াল করো, এখন এখানে পি এর মান দেওয়া আছে হচ্ছে 1000, এটা হচ্ছে পি এর মান। কিউ এর মান দেওয়া আছে হচ্ছে 10, আর আর এর মান দেওয়া আছে হচ্ছে 2000। এই যে 2000, তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই এস একটা পাবো। তো দেখি আমরা এখান থেকে কি হয়, এটা হচ্ছে 0 0 0 0 0 0 কাটাকাটি যাবে। সো এস এর মান হচ্ছে 20 ওহম। এস এর মান কত? 20 ওহম। চতুর্থ বাহু যেটা, হুইটস্টোন ব্রিজের চতুর্থ বাহু যেটা, যদি আমরা একটু তোমাকে মনে করাই দেই, এই হচ্ছে আমাদের ব্রিজগুলা ছিল এই যে এরকম। তাহলে দিস ইজ পি, দিস ইজ কিউ, দিস ইজ আর, দিস ইজ এস। এখন বলছে এস বাহুতে দুইটা তার আছে, দুইটা, এই যে এই হচ্ছে দুইটা। তাহলে দুইটা তার যদি থাকে আমাদের প্রথম তারে রোধ কত হবে? প্রথম তারে রোধ হবে হচ্ছে, খেয়াল করো, প্রথম যে তারটা আমাদের থাকবে সেটা হবে রো ইন্টু এল বাই এ। এরকম যেহেতু দুইটা আছে, তাহলে এটা কি রোধের মান হয়ে যাবে হচ্ছে হাফ। এর আছে আমাদের এস এর রোধ, এই মানটা হচ্ছে আমাদের 20 সমান। কথাটা কি বুঝছো? এখন রো আমাদের বের করতে হবে, এল দেওয়া আছে 1 মিটার আর এ দেওয়া আছে 10 টু দি পাওয়ার -6, বুঝছো? সো দিস ইজ গোয়িং টু বি হাফ ইন্টু রো, আর এল এর মান হচ্ছে 1 আর এর মান 10 টু দি পাওয়ার -6। সো দিস ইজ ইকুয়াল টু 20। তাহলে আমাদের দেখা যাক রো কত হবে। রো হবে হচ্ছে 40, এই যে গুণ করলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 40 10 টু দি পাওয়ার -6 ওহম মিটার। ঠিক আছে, আমি কি ঠিক করছি? দুইটা তার দিচ্ছে কিন্তু, দুইটা তার। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে দুইটা তারের বদলে যদি 2 দিয়ে ভাগ না করো, তাহলে কিন্তু তোমার দেখো এখানে দুই ধরনের অ্যান্সার আছে, দেখছো? সি এর মান হচ্ছে 20 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 6, সরি এটা তো আমি তো ভুল করছি, এটাকে 10 টু দি পাওয়ার 6 হবে, এই যে 10 টু দি পাওয়ার 6 হবে। আর সরি কেলো ওয়েট আ সেকেন্ড, আমি কি মিস্টেক করে ফেলছি কোনো? নো 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 নো, আমি তো ঠিকই করছিলাম, তার কিন্তু 10 টু দি পাওয়ার 6 আছে না, ঠিক আছে আমি ঠিক করছি। এই যে 40 10 টু দি পাওয়ার -6, তার মানে দেখো এখানে এই যে এ নাম্বার আছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আর বি হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তুমি যেটা বলতে যাচ্ছিলাম, তুমি যদি দুইটা তার চিন্তা না করো, দুই দিয়ে যদি ভাগ না করো, তোমার এখানে 2 থাকবে না। এই 2 যদি না থাকে তখন তোমার রো এর মান আসবে হচ্ছে 20 10 টু দি পাওয়ার -6, মানে এইটা হচ্ছে অ্যান্সার। সো তুমি দেখো ভুল করে তুমি কিন্তু এটা বের করে ফেলতে পারো। সো এটা হচ্ছে তোমার ভুল করে অ্যান্সার। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ওহম মিটার, বুঝছো? এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। এবার পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা কি বলছে। এই কোশ্চেনটা বলছে একটি অনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থাতে আছে, কণাটির উপর একটি ধ্রুব বল এফ প্রযুক্ত হচ্ছে, নিচের কোন লেখচিত্রটি কাজ বনাম দ্রুতি সঠিকভাবে প্রকাশ করে? এখন একটু বুঝো, কোনো একটা বস্তু যদি স্থির থাকে আর তার উপর যদি ধ্রুব বল কাজ করে, তাহলে অবশ্যই সেখানে কাজ হয় এবং কাজের পরিমাণ হয় হচ্ছে এফ এক্স। আর এই কাজ কিসের সমান? এই কাজ হচ্ছে তার গতিশক্তির সমান, মানে হাফ এম ভি স্কোয়ারের সমান। সো এখানে দেখো কাজ বনাম ভেলোসিটি, এই সম্পর্কটা এরকম, ডাব্লিউ প্রপোর্শনাল টু হচ্ছে ভি স্কোয়ার। তাহলে আমাদের এখানে ভি স্কোয়ারের যে গ্রাফ, কোনটা ভি স্কোয়ারের গ্রাফ? এটা কি ভি স্কোয়ারের গ্রাফ? না, এটা ভি স্কোয়ারের গ্রাফ, এই যেটা। সো এই গ্রাফটা কিন্তু দেখতে এইরকম, এই যেটা এইরকম। এই গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই গ্রাফটা যদি তুমি আঁকো তাহলে তোমার নিশ্চয়ই মনে আছে এই গ্রাফটা কিন্তু এরকম হয়, এই যেরকম।
তাহলে এই গ্রাফের অর্ধেক তোমাকে দেওয়া আছে, সো এটা হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু একটা অ্যান্সার হবে না, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? আচ্ছা, এবার আসি আমরা পরের কোশ্চেনে। কি বলছে? পরের কোশ্চেন বলছে যে একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এই অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হয়, দুটি ভিন্ন পথে। তাহলে আমি ধরলাম এইটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে দুটি ভিন্ন পথ মানে এমন হতে পারে যে এইটা একটা পথ, ওকে, আর আমি আর একটা পথ বিবেচনা করলাম, ধরো এইটার একটা পথ, এই যেটার একটা পথ। এখন তোমরা নিশ্চয়ই এতটুকু জানো যে এই দুইটা পয়েন্ট যখন আমি বলে দিছি, আমি এ থেকে বিতে যে পথেই যাই না কেন, আমার কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম হবে। তো কি বলছে তোমাকে? দেখো, তোমাকে বলছে যে এই দুটি পথে তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃকৃত কাজ যথাক্রমে Q1 Q2 এবং W1 W2, এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক? মানে এ থেকে যদি বিতে যাওয়া হয়, কথাটা বুঝো, এ থেকে বিতে যাওয়া হলে Q1 পরিমাণ তাপ শোষণ করে আর W1 পরিমাণ কাজ হয়। আর যদি আমরা এ থেকে বিতে নেই এই পথে, পথ 2তে, তাহলে Q2 পরিমাণ তাপ শোষণ করে আর W2 পরিমাণ কাজ হয়। এখন 1 নম্বর পথের জন্য আমরা কি বলতে পারবো? এই যে Q1 সমান সমান হচ্ছে U প্লাস W1, আর Q2 সমান সমান আমরা বলতে পারবো হচ্ছে U প্লাস W2। বলো তো আমরা ইউ কেন লিখছি? দুই পয়েন্টের জন্য বা দুইটা পথের জন্য কিন্তু ইউ সেম, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ আসলে একই হবে। বুঝতে পারছো? তারপরে আমরা এখান থেকে ডেল ইউ যেটা বের করতে পারবো সেটা কি হবে? এখান থেকে ডেল ইউ যেটা বের করবো সেটা হবে হচ্ছে Q1 মাইনাস W1। বুঝছো? আর এখান থেকে যেটা ডেল ইউ বের হবে সেটা হবে Q2 মাইনাস W2। তার মানে আমাদের Q1 মাইনাস W1 ইকুয়াল টু Q2 মাইনাস W2, এটা হচ্ছে আমাদের এখানকার কনক্লুশন। Q1 মাইনাস W1 ইকুয়াল টু Q2 মাইনাস W2। সেটা কই আছে? এই যে Q1 মাইনাস W1 ইকুয়াল টু Q2 মাইনাস W2, এটা হচ্ছে এটা সমাধান। বুঝছো? মানে এখান থেকে আমরা এই কথাটা বলতে পারি। পরে কোশ্চেনটা দেখি কি বলছে। পরে কোশ্চেনটা এক্সর নিয়ে একটা কোশ্চেন দিছে যে নিচের কোন বিবৃতিটি 2 ইনপুট বিশিষ্ট এক্সর গেটের জন্য সত্য? আচ্ছা, এক্সর গেট তো তোমরা নিশ্চয়ই জানো, তাই না? এক্সর, এই যে এক্সর গেট, তাই না? আচ্ছা, এই এক্সর গেটে তোমাদের ট্রুথ টেবিলটা কি মনে আছে? এই যে এটা যদি আমরা এ, এটা যদি আমরা বি, আর এটা যদি আমরা আউটপুট ওয়াই বলি, তাহলে আমাদের এই যে এ এখানে দিলাম, বি এখানে দিলাম, আর এখানে দিলাম ওয়াই, আসলে কি কি হয় বলো তো? তোমাদের মনে আছে? এক্সর গেট মানে হচ্ছে যদি আমরা দুইটাতে 0 0 দেই, কথাটা বুঝো, দুইটাতে 0 0 দিলে আউটপুট হয় 0। যদি দুইটার যে কোনো একটা 1 0, যে কোনো একটা ইনভার্ট করে দেই, আউটপুট হয় 1, আর দুইটায় যদি 1 1 হয়, আউটপুট হয় হচ্ছে 0। মানে এখানে বিষয়টা কি, যে দুইটা ইনপুটের যে কোনো একটা যদি আলাদা হয় তাহলে আউটপুট 1 হবে। তো সেই কথাটা কোথায় বলছে? ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হবে, এই সি নাম্বার হচ্ছে সেই কথাটা বলছে। বুঝছো? এক্সর গেট নিয়ে আমাদের এই কথাটা বলা আছে। তো এই ট্রুথ টেবিল থেকে কিন্তু এটা খুব সিম্পল কোশ্চেন, এটা অনেকেই পারবে করতে। আচ্ছা, এবার এটা কি বলছে দেখি আমরা। এটা বলছে একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%। প্রোটনটির দ্রুতি কত? এটা রিলেটিভিটির কোশ্চেন। প্রোটনের গতিশক্তি মানে হচ্ছে, কথাটা খেয়াল করো, এই যে এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। মানে 75% মানে হচ্ছে 4/3 ভাগ। এটা কিসের? মোট শক্তির। মোট শক্তি মানে হচ্ছে আমাদের এমসি স্কোয়ার। এই কথাটা কি বুঝছো? এই কথাটা তোমাকে বলা আছে যে একটি প্রোটনের গতিশক্তি, এইটা প্রোটনের গতিশক্তি, তার মোট শক্তির 75%। এই মোট শক্তি মানে হচ্ছে এমসি স্কোয়ার, তার 75% মানে হচ্ছে 3/4। এই লাইনটা তোমাকে লেখা লাগবে, লিখতে হবে। এবার এখান থেকে তুমি সি স্কোয়ার বাদ দিবা, বাদ দেওয়ার পরে 4 দিয়ে গুণ হবে, তাহলে 4m মাইনাস 4m নট ইকুয়াল টু হচ্ছে কি বলতো? ইকুয়ালস টু হচ্ছে 3m। তাহলে 3mটা যদি আমরা বাম দিকে নিয়ে আসি এখানে, তাহলে শুধু এখানে থাকবে হচ্ছে m, আর ডান পাশে থাকবে হচ্ছে 4m নট। এইটা মানে হচ্ছে গতীয় ভর তার নিশ্চল ভরের 4 গুণ। এখন এই m মানে কি? m মানে হচ্ছে m নট ডিভাইডেড বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ডান দিকে আমাদের আছে হচ্ছে m নট। তাহলে এখান থেকেও তুমি খেয়াল করে দেখো, এই m নট বাদ যাবে, আর এখানে কিন্তু একটা 4 আছে, 4m নট আছে। তাহলে আমরা এর পরবর্তী লাইনটা দেখো তো কি লিখতে পারি। এই 4টাকে, কথাটা বুঝে, নিচে নিয়ে যাও, তাহলে 1/4, আর এটাকে ডান দিকে নিয়ে গেলে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার এটাকে বর্গ করো, বর্গ করলে হবে 1/16, এটা হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার কি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা এইদিকে নিয়ে আসবো আমরা, বুঝছো? আর 1/16 ডান দিকে চলে যাবে, মানে 1 মাইনাস
1/16, তাহলে এটা লসাগু করলে হবে হচ্ছে 15/16, 15/16। তাহলে দেখো ভি স্কোয়ারের মান আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 15/16 ইন্টু সি স্কোয়ার। সো দেখো তো এখান থেকে ভি কত আসছে, ভি আসছে √15/4 ইন্টু সি। এই যে এখন তুমি বলতে পারো স্যার এতখানি জায়গা কই পাবো, এই দেখো এই যে এই চিপার মধ্যে এইখানে এইখানে এই যে চিপা চাপাগুলো আছে এখানে লিখতে হবে। আর আমি তো ইলাবোরেট ভাবে দিছি, তোমার লাইন জাম্প করা শিখতে হবে। লাইন জাম্প মানে কি, লাইন জাম্প মানে হচ্ছে ধরো এই লাইনের পরে তুমি এই লাইন লিখলা, তারপরে এই লাইন লিখলা, এটা লিখলা না, তারপরে এখানকার পরে ডিরেক্ট চলে গেলে এখানে, এরকম এই 5 লাইনকে তোমার 3 লাইনের মধ্যে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ তুমি করতে পারবে না। দেখো প্রমাণ দেখো, প্রশ্ন আসবে এরকম। এখন তুমি যদি বলো স্যার আমি পারি না, কেউ না কেউ তো পারে রে বাবা, তুমি পারো না তো কি হয়েছে, তুমি পারো না তো কি হয়েছে, কেউ না কেউ তো পারে, যে পারে সে চান্স পাবে, তুমি চান্স পাবে না। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটা ঢাকা ভার্সিটি তোমার উপর কোনো অবিচার করে নাই, দিস ইজ ফ্যাক্ট, কম্পিটিশন এরকম। তাহলে √15/4 কই, এই যে √15/4 ইন্টু সি, এটা হচ্ছে আমাদের প্রোটনের দ্রুতি। এটা রিলেটিভিটির খুব চমৎকার প্রশ্ন কিন্তু। এবার কি বলছে যে একটি অপবর্তন গ্রেটিং ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি মানে উৎস, গ্রেটিং এবং পর্দা 1.33 প্রতিসরণাঙ্কের একটি তরলে নিমজ্জিত করা হলে পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা কি হবে, অপরিবর্তিত থাকবে, নাকি ছড়িয়ে যাবে, নাকি কাছাকাছি আসবে, নাকি একপাশে সরে যাবে। তো তোমরা নিশ্চয়ই এই কাহিনীগুলো জানো যে যখন পর্দাতে ডোরা দেখা যায়, এই দুইটা ডোরার মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা বলি হচ্ছে বিটা, এবং এই বিটার মান দাঁড়ায় কত জানো, ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে এ। এ মানে হচ্ছে দুটি স্লিটের মধ্যবর্তী ব্যবধান। এখন পানিতে যখন তুমি ডোবালা, পানিতে ডোবানোর সাথে সাথে খেয়াল করো এই ল্যামডাটা কিন্তু চেঞ্জ হবে। ল্যামডা চেঞ্জ হয়ে যেটা হবে ল্যামডা বাই মিউ অফ ওয়াটার, এইটা হচ্ছে পরবর্তী ল্যামডা। কারণ আমি যখন পানির মধ্যে আলোকে প্রবেশ করাই তার তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। কমে কতটুকু যায়, প্রতিসরাঙ্ক যতটুকু তার 1/2 কমে যায়। বুঝছো? তাহলে এখন এইটা যদি আমাদের ল্যামডা ওয়াটার হয়, তাহলে বিটা ওয়াটার কত হবে, বিটা ওয়াটার হবে হচ্ছে ল্যামডা ওয়াটার ডি ডিভাইডেড বাই এ। এখন ল্যামডা ওয়াটার মানে তো যেটা ল্যামডা বাই মিউ ওয়াটার, আর এখানে ডি বাই এ আছে। কথাটা বুঝছো? তাহলে মিউ যেহেতু এখানে আসছে, এই কথাটা মানে কি দাঁড়াচ্ছে যে মিউ থাকার ফলে এই বিটা ওয়াটার কমে যাবে, মানে পানিতে যাওয়ার ফলে এই দুইটা ডোরার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা কমে হয়তো বা তারা এই যেরকম কাছাকাছি চলে আসবে। তাহলে বাতাসে দুইটা ডোরা যতটা দূরে অবস্থিত, পানিতে ডুবানোর সাথে সাথে তারা কিন্তু কাছাকাছি চলে আসবে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে সি, কাছাকাছি চলে আসবে হবে। বুঝতে পারছো? ডোরার ব্যবধান কমে যাবে, তারা কাছাকাছি চলে আসবে। বুঝছো? তো 7 নাম্বার আশা করি বুঝতে পারছো। এবার চলো পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন কি বলছে, আচ্ছা এই কোশ্চেনটা ইন্টারেস্টিং। একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় যেখানে, কথাটা বোঝো, যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান, এর ফলে গ্যাসের আয়তনে কি চেঞ্জ হবে। এই লাইনটার দিকে খেয়াল করো এবং দেখে তুমি তাপগতিবিদ্যার ফার্স্ট ল লিখে ফেলো। কি লিখবা, প্রথম সূত্র কি ছিল, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাই ছিল না? তোমাকে বলছে যে গ্যাস কর্তৃক, কথাটা বুঝো, তোমাকে বলছে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান, মানে ডি কিউ আর ডিডাব্লিউ সমান। তাহলে অবশ্যই ডিউ কত, ডিউ মানে হচ্ছে 0, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় নাই, এই কথাটা মানে হচ্ছে তাই। বুঝছো কি বলছে? তোমাকে বলে দিছে হচ্ছে কি, তোমাকে বলে দিছে ডি কিউ সমান সমান হচ্ছে ডিডাব্লিউ। এইটা যেহেতু বলে দিছে, এইটা মানে দাঁড়াবে হচ্ছে ডিইউ এর মানটা হবে হচ্ছে 0। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, এর পদ্ধতির নাম কি, টেম্পারেচার সেম থাকতে হবে, কারণ তাপমাত্রা সেম না থাকলে তো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে। এই পদ্ধতির নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া বলো তো, কথাটা বলতো, সমষ্ণ প্রক্রিয়া আয়তন চাপের কি, চাপের জাস্ট ব্যস্তানুপাতিক। এটা কি কার সূত্র বলো তো, এটা মিস্টার বয়েলের সূত্র। ওকে, তাহলে এই সূত্রটা কিন্তু বয়েলের সূত্রের কোশ্চেন, কিন্তু একটু ঘোড়ায় বলে দিছে, যেখানে বলে নাই যে তাপমাত্রা স্থির আছে। তাপমাত্রা স্থির থাকলে তো সবাই পারতো করতে, তাপমাত্রা স্থির কথাটা বলে নাই। তাহলে এখন এখানে কি বলা আছে দেখো তো, বলছে যে চাপ দ্বিগুণ করা হয়েছে। তাহলে দেখো ভাই, এই পি যদি আমি দ্বিগুণ করি, আয়তন হয়ে যাবে হচ্ছে অর্ধেক, হাফ। তাহলে আয়তন কি হবে, আয়তন হবে হচ্ছে, আয়তন হবে হচ্ছে হাফ, অর্ধেক। এই যে অর্ধেক, এটা হচ্ছে অ্যান্সার।
কথাটা কি বুঝতে পারছি? বেশি জটিল না কিন্তু, বাট এগুলো এমনভাবে প্যাঁচানো, এমনভাবে ট্রিক্স দেওয়া যে ক্লিয়ার কাট কনসেপ্ট ছাড়া তুমি এটা করতে পারবে না। ঢাকা ভার্সিটি কি গালি দিয়ে কোনো লাভ নাই। আমি প্রথমে বলছি তুমি চান্স না পাইলে কেউ না কেউ সেখানে চান্স পাবে। সুতরাং তুমি যদি খামাখা গালি দাও বেচারাদের, বেচারা তো না জিনিয়াসদের, তারা তো তোমারই আসলে ঝামেলা, তো তারা তোমার সমস্যা, গালিগালাজ করে লাভ নেই কোনো। আচ্ছা, এবার এখানে কি বলছে? এখানে বলছে একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে, বুলেটের চূড়ান্ত গতি কত? এই কোশ্চেনটা সবাই পারবে করতে। এই কোশ্চেনটা মানে হচ্ছে আমরা এখান থেকে একটা বুলেটকে ফায়ার করছি এবং সে উপরে উঠে আবার ব্যাক আসছে, এবং এই উঠে ব্যাক আসতে সময় লেগেছে হচ্ছে 10 সেকেন্ড, আপ ডাউন টোটাল 10 সেকেন্ড। তাহলে চূড়ান্ত গতি কত? মানে আলটিমেটলি এখানে সে কত বেগে ফেরত আসবে এখানে, তাহলে সে যে বেগে তুমি ছুড়েছিলে সেই বেগেই ফেরত আসবে। তাহলে নিক্ষেপ বেগটা বের করতে হবে। তাহলে বলো তো তার উড্ডয়ন কালকে আমরা কিভাবে ডিফাইন করি? 2u ডিভাইডেড বাই জি, এভাবে না? 2u ডিভাইডেড বাই জি, এভাবে। তাহলে আমাদের উড্ডয়ন কাল এখানে দিয়েছে 10 সেকেন্ড ইকুয়াল টু 2u, আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে দেখো তো ইউ কত আসতেছে? 9.8 ইন্টু 10, 98/2, মানে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। এই বেগে তুমি তাকে নিক্ষেপ করেছিলে। এটা কে আছে? 49 কই? এই যে 49 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সহজ প্রশ্ন এটা। এবার এই প্রশ্নটা কি বলছে? এই প্রশ্নটা বলছে যে 3টি ভেক্টর এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, এবং দেওয়া আছে এ এ প্লাস বিবি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে এ ও বি এর সম্ভাব্য মানগুলো কত হবে? আচ্ছা, তাহলে তুমি এখন কি করবা? এই যে এ এ, তাহলে এই যে এ দিয়ে এই এ ভেক্টরটা লিখবা 6i মাইনাস 8j, এটা হচ্ছে এ এ, প্লাস বিবি, বিবি মানে আমার বউ না কিন্তু, বিবি মানে হচ্ছে বিবি মানে বউ না, বিবি মানে হচ্ছে বি এর সাথে আমি এই বি ভেক্টরটা গুণ করবো, ছোট হাতের বি এর সাথে আমি এই যে মাইনাস 8i প্লাস 3j এটাকে গুণ করব, যোগ করবো, মানে গুণ করবো আর কি, প্লাস সি, সি মানে হচ্ছে যেটা 26i হ্যাট প্লাস 19j হ্যাট, এই মানটা হচ্ছে 0। বুঝছো? এখন তুমি দেখো এখানে আই এবং জে ছাড়া আর কিছু কিন্তু নাই। সো তুমি এখানে একটা কাজ করে ফেলো, দেখো এটা কত হবে? এটা হবে 6a আই এর অংশগুলা, আর এখানে হচ্ছে মাইনাস 8b, আর এখানে হবে প্লাস 26, এর সাথে থাকবে হচ্ছে আই হ্যাট। কথাটা বুঝতেছো? বুঝো কিন্তু এই যে এখানে আমি জাস্ট একবারে দেখতেছি এই আই এর সাথে কে সহগ আছে আর জের সাথে কে সহগ আছে। তাহলে জের সাথে সহগ আছে হচ্ছে মাইনাস 8a প্লাস 3b প্লাস 19 জে হ্যাট ইকুয়াল টু 0, এই হচ্ছে কাজ। তাহলে আমরা একটু দেখে চেক করে 6a মাইনাস 8b প্লাস 26, এই যে 6 মাইনাস 8 26 গেল ইকুয়াল এত আই, প্লাস এবার জে কমন যদি তুমি নাও, জে হ্যাট কি হবে? মাইনাস 8a প্লাস 3b প্লাস 19 ইকুয়াল টু 0। তাহলে এই পুরা জিনিসটা যদি 0 হতে হয়, তাহলে এইটাকে 0 হতে হবে, এটাকেও 0 হতে হবে। তাহলে আমি শর্ত মতে যেটা লিখতে পারবো তা হলো কি জানো? তা হলো দেখো দুইটা ইকুয়েশন, 6a মাইনাস 8b ইকুয়াল টু মাইনাস 26, আর এখান থেকে লিখতে পারবো হচ্ছে মাইনাস 8a প্লাস 3b ইকুয়াল টু 19, ও 19 না, মাইনাস 19, মাইনাস 19। আচ্ছা, এখন এইটাকে তুমি সমাধান করতে পারো, বাট একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখো তুমি। সেটা হচ্ছে এখান থেকে এই যে এ বি এর সম্ভাব্য মান, তুমি এখন যেটা করতে পারো, যে কোনো একটা সমীকরণ তুমি নিয়ে এই এ আর বি এর মানগুলো বসাতে পারো। চলো আমি একটা এক্সাম্পল তোমাকে দিই, তুমি যেটা করতে পারো। এখন এটা সমাধানও করা যেতে পারে, সমাধান করলেও কোনো সমস্যা নেই। যেমন এটাকে তুমি যেটা করো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, 2 দিয়ে ভাগ করে দাও এটাকে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করে ফেলো তাহলে কত হবে? 3a মাইনাস 4b ইকুয়ালস টু মাইনাস 13। অপশন টেস্টও করতে পারো, মানে এগুলো বসায় বসায় দেখতে পারো। আর নিচে এখানে কি হবে? এখানে হচ্ছে মাইনাস 8a প্লাস 3b ইকুয়াল টু মাইনাস 19। এই তো। এবার আমি সিম্পলি যেটা করি সেটা হচ্ছে এই যে উপরের গুলাকে 3 দিয়ে গুণ করি, নিচের গুলাকে 4 দিয়ে গুণ করি, করে যোগ করে দিই, দেখা যাক কি হয়। তাহলে উপরে যদি 3 দিয়ে গুণ করো তাহলে এটা হবে হচ্ছে 9a মাইনাস 12b, আর এটা হচ্ছে মাইনাস 3 13 39। আর এটাকে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে 4 দিয়ে গুণ করলে হবে হচ্ছে মাইনাস 4 8 32
প্লাস 12b, আর এখানে হচ্ছে 4 1976 মাইনাস 76। এবার দুটাকে যোগ করো, দুটাকে যোগ করলে দেখো আমাদের কি কি হবে, এই যে এইটা এটা কাটাকাটি যাবে, তাহলে 32 থেকে 9 গেলে কত থাকে, মাইনাস কত 23, তাহলে 23 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9 আর 6 কত, 9 আর 6 15, 5 হাতে 1, 7 আর 3 10 আর 1 11, তাহলে মাইনাস 23 সমান সমান হচ্ছে মাইনাস 115। সো দেখো তো এ কত আসছে, এ আসছে সম্ভবত মাইনাস 115 ডিভাইডেড বাই মাইনাস 23, মান হচ্ছে এর মান হচ্ছে 5, এটা নিশ্চিত এর মান 5, এর মান 5 কই আছে, এর মান 5 5 5 5 5 5, মানে আমাদের অপশন হচ্ছে হয় বি অথবা সি, এর মান 5, তাহলে বি কত হবে, এর মান যদি 5 হয় তাহলে বি কত হবে, এখানে বসায় দাও, কোন কোন জায়গায় বসাবা, তুমি যে কোনো একটাতে বসায় দাও, এই যে এখানে বসায় দাও, এই যে এটাতে বসায় দাও, তাহলে এর মান 5 বসাবো কিন্তু, ঠিক আছে, তাহলে 3 ইন্টু 5 মাইনাস 4b ইকুয়াল টু মাইনাস 13, তাহলে 3 5 15, দেখো 3 5 15 প্লাস হচ্ছে 13, আর ডান দিকে হবে হচ্ছে 4b, বুঝছো, তাহলে কত হবে 5 আর 3 8 2 ইকুয়াল টু 4b, মানে বি এর মান হবে হচ্ছে 7, ব্যাস, তাহলে এর মান কত, এর মান 5, বি এর মান 7, কই এর মান 7, সরি এর মান 5 আর বি এর মান 7, বি হচ্ছে অ্যান্সার। এখন এই ঝামেলাটা এতদূর পর্যন্ত তুমি না করেও যেটা করতে পারতো, আমি যেটা বললাম যে এইখানে এই পর্যন্ত তো বুঝছো, এই পর্যন্ত আসার পরে মনে মনে তুমি এর মান একবার 7 একবার 5 বসাও, বসে দুটো দেখো মেলে কিনা, একবার এটা বসায় দেখো মেলে কিনা, একবার এটা বসায় দেখো মেলে কিনা, একটু ক্যালকুলেশনটা ফাস্ট করা লাগবে, তাহলে এই লাইনগুলো লাগবে না। তোমাদের 9 10-এ কিন্তু এইটাই একটা অঙ্ক থাকতো এসএসসি পরীক্ষাতে, মনে আছে, যে এই দুইটা ইয়ে দিয়ে বলতো যে এটা সমাধান করো, আর যদি তোমাদের ক্যালকুলেটর বাবাজিকে দিত তাহলে তো তুমি একবারই করে ফেলতে পারতা, বাট যেহেতু ক্যালকুলেটর ছিল না তাহলে এটা কিন্তু হাতে করা লাগবে। এবার কি বলছে, এবার বলছে যে একটি বর্গক্ষেত্রের, একটা বর্গক্ষেত্র দিই আমরা, এই কোশ্চেনটাতে একটা ঝামেলা আছে মনে হয়, দাঁড়াও ফিল কালারটা হোয়াইট দিয়ে দিই, ওকে। এই বর্গক্ষেত্রের কি বলছে দেখি, এই বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হলো, দুটি বিপরীত শীর্ষে, তাহলে আমাদের এই হচ্ছে একটা চার্জ আর এই হচ্ছে একটা চার্জ, দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হলো, তাহলে এটা যদি আমি বলি প্লাস কিউ, এটাও আমাদের হবে হচ্ছে প্লাস কিউ। কিউ চার্জের যে কোনো অপর শীর্ষে স্মল কিউ চার্জ স্থাপন করা হলো, অপর শীর্ষে, তাহলে অপর শীর্ষ মানে আমি ধরলাম মনে করো এইটা, আচ্ছা মনে করো এটা এটা না কোনটা ধরবো, আচ্ছা এটাই ধরি, অপর শীর্ষে স্মল কিউ চার্জ স্থাপন করা হলো, এই যে স্মল কিউ, সব কিন্তু পজিটিভ, কথাটা বুঝো, সব কিন্তু পজিটিভ। তাহলে এখন তোমাকে বলা হয়েছে যে কিউ চার্জের যে কোনো কিউ চার্জের, এই যে কিউ চার্জের যে কোনোটির উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল শূন্য হয় তাহলে পজিটিভ বড় কিউ বাই ছোট কিউর মান কত হবে। এখন এখানে ঝামেলাটা কথা আমি তোমাকে বলি, শোনো, যে কোনো একটা ধরলাম এর উপর আমি লব্ধি বল বের করতে চাই, তাহলে বড় কিউ একে কি করে, বিকর্ষণ করে, এদিকে বিকর্ষণ করে, রাইট, এটাকে আমি ধরলাম হচ্ছে বড় F1, আর ছোট কিউ তাকে এইদিকে বিকর্ষণ করে, এটাকে আমি মনে করে ধরলাম হচ্ছে স্মল কিউ, স্মল এফ। তাহলে এর উপর লব্ধি বল কতটুকু হবে বলো তো, এর উপর যে লব্ধি বল হবে, খেয়াল করো, এর উপর লব্ধি বলটা হবে হচ্ছে, এখানে তুমি মনে মনে একটা সামন্তরিক আঁকবা, তাহলে এর উপর লব্ধি বল হবে হচ্ছে এইটা, এবং কোনো ওয়েতে এই বল এবং এই বলের লব্ধি জিরো হবে না, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। মানে কথাটা বুঝে, এই বর্গক্ষেত্রের 3 পয়েন্টে 3টাই পজিটিভ চার্জ, এমন কোনো কম্বিনেশন নাই যে কম্বিনেশনের জন্য এই বড় এফ এবং ছোট এফের লব্ধি জিরো, এটা কখনো হবে না। সুতরাং এই কোশ্চেনটাই ভুল কোশ্চেন, এই কোশ্চেনটাতে একটা ঝামেলা আছে, এই কোশ্চেনটা রং কোশ্চেন, এই কোশ্চেনটা রং কোশ্চেন। তাহলে আমাদের দুইটা কোশ্চেন পেলাম ঢাকা ভার্সিটি ঝামেলা পাকাইছে। এই কোশ্চেন আর শুরু যে কোশ্চেনটা দিছিলাম না, এই দুইটা কোশ্চেন কিন্তু আসলে রং কোশ্চেন, দুইটা ভুল প্রশ্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবার দুইটা ভুল প্রশ্ন হয়েছে। তাহলে আমাদের এখানে এখন অপশন আমরা কি দিব, এখানে অপশন হচ্ছে ব্লাঙ্ক রাখবা, ব্লাঙ্ক। যারা যারা ব্লাঙ্ক রাখছো তারা নাম্বার পাবা, বিকজ এখানে সঠিক উত্তর নেই, আর এটা একটা বাজে প্রশ্ন, এটা হয় নাই, এই প্রশ্নটাই হয় না। তুমি যদি বলতে স্যার প্লাস মাইনাসে কোনো সমস্যা, তাও না। তুমি যদি বলতে স্যার ধরেন এটা মাইনাস দিছি, মাইনাস দিলে কি হবে, মাইনাস দিলেও হবে না, কারণ মাইনাস দিলে এই চার্জ হচ্ছে একে আকর্ষণ করবে এইদিকে,
তখন তুমি এইটা এবং এইটা লব্ধি হবে হচ্ছে এমন কোনো একটা দিকে, মানে কোনোভাবেই এদের মধ্যে লব্ধি জিরো হওয়া সম্ভব না, কোনো ওয়ে নাই, বুঝছো? যদি এখানে একটা চার্জ থাকতো দেন ভেবে চিন্তা দেখা যাইতো যে এখানে স্মল কিউ এখানে স্মল কিউ, তাহলে কি হবে, হয়তো হইতে পারতো, কিন্তু তিনটা চার্জ দিয়ে কখন এটা পসিবল না, বুঝছো? এই যে এখানে একটা চার্জ ছিল, যে পজিটিভ কিউ চার্জ ছিল যেখানে, সরি এটা বলেছিল আর কি, এই যে পজিটিভ কিউ এখানেও ছিল, এই যে এখানে পজিটিভ কিউ ছিল, তো সব এখানেও পজিটিভ কিউ ছিল। পজিটিভ কিউ থাকলেও তুমি খেয়াল করে দেখো এই যে স্মল এফ, তো এখানে তখন তোমার আরেকটা, আর আমি তোমাকে দেখাচ্ছি, দাও এই জিনিসটা, ওয়েট, আমি একটা জিনিস খেয়াল করি নেই, সেটা হলো ওরা বলছে যে এই দুই কোণাতে দুইটা পজিটিভ কিউ আছে, এটা অনেক হয়তো এখনও একটু কনফিউজড হয়ে আছে, এটা হবেই না, এটা পজিটিভ কিউ আছে এখানে, এখানেও পজিটিভ কিউ আছে, বুঝছো? এই যে পজিটিভ কিউ, আর এখানে আছে হচ্ছে স্মল কিউ পজিটিভ, আর এখানেও আছে পজিটিভ স্মল কিউ, সবগুলো পজিটিভ চার্জ, সবগুলা। আমি তো আগেবার এটা ধরছিলাম না আসলে, এটা আমি খেয়াল করিনি, এটা দুইটা শীর্ষ বলছে। তাহলে এখন তুমি যে কোনো একটা যদি চিন্তা করো, যে এটা যদি চিন্তা করো, তাহলে এইটা তো একে বিকর্ষণ করতেছেই, দেখো এইদিকে আছে বড় হাতের এফ, এবার এই ছোট কিউ একে এইদিকে বিকর্ষণ করতেছে স্মল এফ, এই ছোট কিউকে এইদিকে বিকর্ষণ করতেছে স্মল এফ। এবার তুমি মানে বলো এই তিনটা লব্ধি কোনোভাবে কি জিরো হবে? এখানে তুমি যা ইচ্ছা বসাও, এটা কোনোভাবে জিরো হবে না, কোনো ওয়ে নাই জিরো হওয়ার। সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ব্লাঙ্ক। কি বলছি এটা? ব্লাঙ্ক, কোনো ক্যালকুলেশন খামাখা করার দরকারই নেই। এবারে প্রশ্নটা কি বলছে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। বলছে এটা 3 ডাইমেনশনাল মোশনের প্রশ্ন, এক্স ইকাল টু এত, ওয়াই ইকাল টু এত, জেড ইকাল টু এত দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে, টি ইকাল টু 0 সময়ে কণাটির বেগ কত হবে? তাহলে এর অবস্থান ভেক্টর কত হবে বলো তো? এর অবস্থান ভেক্টর হবে হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা যখন ফার্স্ট পেপারে পড়ে পোলাপান বলে স্যার এগুলো পড়ে কি হবে, এগুলো তো বইতে এরকমভাবে নাই। দেখ বেটা বইতে নাই, বাস দিছে পড়ে দিয়ে, এটাই হয়, পচা শামুকে পা কাটে, বুঝছো? তুমি যা ভাববা না সেটাই তোমার সাথে বারবার হবে। তাহলে এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2y এত আই হ্যাট, প্লাস ওয়াই কত? ওয়াই হচ্ছে 2 cos 3t, 2 cos 3t জে হ্যাট, আর জেড হচ্ছে 2 sin 2t, 2 sin 2t, এর সাথে আছে হচ্ছে কে হ্যাট। এই হচ্ছে আমাদের বিষয়গুলো, বুঝছো? এবার এখান থেকে ভেলোসিটি বের করবা কেমনে? ভেলোসিটি বের করার জন্য ডিফারেন্সিয়েশন করা লাগবে, এই যে আর কে টি এর সাপেক্ষে, আর কিন্তু ভেক্টর, এখন এটা তোমার লেখার দরকার নেই, এটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে দাও। এইটা আবার আমি ভেঙে ভেঙে করাচ্ছি না, এইটুকু ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -2 শুরুতে আসবে, ই টু দি পাওয়ার হবে মাইনাস 2t আই হ্যাট, আর কসকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন, আর 3 বাবাজি বাইরে চলে আসে, তাহলে -3, সরি 3 আসতে 3 দুগুণে তো 6, তাহলে 6 sin 3t জে হ্যাট। এবার সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ, 2 চলে আসবে বাইরে, তাহলে 2 দুগুণে 4, 4 cos 2t, আর এখানে আছে হচ্ছে কে হ্যাট, বুঝতেছো? এইবার এই ভেলোসিটিকে তোমার বের করতে হবে 0 সেকেন্ডে, বসায় ফেলো, কোনো ম্যাটার না। তাহলে আমাদের ভেলোসিটি অ্যাট 0 বের করতে চাই, তাহলে টি এর বদলে সব শূন্য বসাবা, তাহলে এখানে কি ই টু দি পাওয়ার 0 হবে 1, তাহলে প্রথমটা হচ্ছে -2i হ্যাট, সাইন 0 মানে 0, cos 0 মানে কত? cos 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে প্লাস 4k হ্যাট। হুইস, কই -2i প্লাস 4k কই আছে? -2i প্লাস 4k, এই যে এটা অ্যান্সার, বুঝছো? পরের কোশ্চেন কি দিছে? আচ্ছা, পরের কোশ্চেন দিছে হচ্ছে যে n = 2 থেকে n = 1 ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে? এটা হচ্ছে তোমার নিলস বোরের পরমাণু মডেলের স্বীকার্য থেকে দিছে। এটা হচ্ছে n2, এটা হচ্ছে n1। তাহলে n2 থেকে যদি কোনো ইলেকট্রন n1 এ নেমে আসে, তাহলে এখান থেকে একটা ফোটন নির্গত হয় যার ফ্রিকোয়েন্সি হচ্ছে hf। এখন একটু জিনিস খেয়াল করো, বলছে কোন ক্ষেত্রে, মানে কোন অ্যাটমের জন্য বা কোন আয়নের জন্য এটা সব থেকে শক্তিশালী হবে। শক্তিশালী কথা কই বলছে? ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বলছে না? তাহলে ফোটনের শক্তি কত বলো? ফোটনের শক্তি ই মানে হচ্ছে এইচ এফ, আর এফ মানে কি? এফ মানে হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এই ল্যামডা যত কম এনার্জি তত বেশি, নাকি? বুঝতেছো? তার মানে এখানে আমাকে বলছে সব থেকে শক্তিশালী বিকিরণ হবে কোথায়। এখন ভাবো, ভাবো, এখন ভাবো কি আমাদের এই
দুইটা ডিফারেন্স কি ছিল মনে পড়ে? একটা ইকুয়েশন ছিল এরকম, ইকুয়েশনটা ছিল এরকম -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সরি, মাইনাসটা শুরুতে ছিল না, মাইনাসটা তো এখানে চেঞ্জ করে দিলাম, মাইনাসটা এখানে ও ও ও ও মাইনাসটা ছিল না, এটা ছিল আমাদের মেন কাহিনী, তাই না? এখন এটা কার জন্য ছিল? এটা ছিল হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য। কিন্তু হাইড্রোজেন ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা জেড স্কোয়ার গুণ ছিল। এটা তোমরা পড়ছো কিনা জানি না, বইতে আছে। তাহলে জেড ছিল হচ্ছে তার কতগুলো প্রোটন আছে তাই। তার মানে যা প্রোটন সংখ্যা যত বেশি সে তত বেশি পরিমাণ এনার্জি ডিফারেন্স তৈরি করে। মানে কি শোনো, মানে ধরো এই 2 নাম্বার লেয়ার থেকে 1 নাম্বার লেয়ার ইলেকট্রন আসবে, তাহলে হাইড্রোজেন যদি হয় হাইড্রোজেন অথবা ডিউটেরিয়াম যদি হয়, তো হাইড্রোজেন ডিউটেরিয়ামের জন্য জেড কত? জেড হচ্ছে 1। তাহলে এরা কম পরিমাণ শক্তি বিকিরণ করবে। যদি আমরা হিলিয়াম 2+ চিন্তা করতাম, হিলিয়াম প্লাস হলে হিলিয়াম প্লাসের জন্য জেড কত? জেড হচ্ছে 2। তাহলে 2 হলে এখানে হবে 4। আর লিথিয়াম 2+ যদি হয়, লিথিয়াম 2+ আয়ন মানে হচ্ছে এটার জেডের মান হচ্ছে 3। তাহলে সব থেকে বেশি শক্তিশালী বিকিরণ করবে হচ্ছে লিথিয়াম প্লাস। 3টার জন্যই কিন্তু 2 থেকে 1 স্তর ইলেকট্রন নামছে। বাট যেটার মধ্যে পারমাণবিক সংখ্যা বেশি সে বেশি পরিমাণ এনার্জি রেডিয়েট করবে। সো আমাদের অ্যান্সার কী হবে? সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে লিথিয়াম 2+। এ সব থেকে শক্তিশালী বিকিরণ দিবে বা ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করবে। বুঝছি স্যার, পরীক্ষার সময় তো পারি না, এখন তো বুঝতেছি। আচ্ছা গুড। এবার এটা আর একটা মার্ভেলাস প্রশ্ন, আমার খুবই পছন্দের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে m ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত করা হলো। বস্তুর যদি সর্বোচ্চ rm, এই যে rm উচ্চতায় ওঠে, তবে এর আদিবেগ v1 কত হবে, vi কত হবে? পৃথিবী ব্যাসার্ধ ভর যথাক্রমে r এবং mr। কথাটা বুঝো। তোমরা এটা পড়ছো যে পৃথিবী থেকে যদি আমি একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তুকে নিতে চাই, এই উচ্চতায়, তাহলে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়? এই সমীকরণটা কি জানা আছে? এই সমীকরণটা ছিল হচ্ছে এরকম, gmm ইন্টু 1/r মাইনাস 1/r+h। এটা অবশ্য তোমার জানার কথা, এটা তোমার গ্র্যাভিটি চ্যাপ্টারেও আছে, আবার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারেও আছে। এই পরিমাণ শক্তি ব্যয় হয় পৃথিবী পৃষ্ঠ থেকে তাকে উপরের দিকে নিতে। আর তুমি তাকে এটা নেওয়ার জন্য তাকে যে পরিমাণ বেগ প্রদান করো বস্তুতে, সেই বেগটা যদি হয় v, তাহলে তুমি যে পরিমাণ গতিশক্তি তাকে দিলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে 12 mv²। তাহলে এই মানটা এবং এই মানটাকে সমান বলা যেতে পারে। তার মানে হচ্ছে কি দেখো, তার মানে হচ্ছে আমরা বলতে পারবো এই যে 12 mv² ইকুয়াল টু gmm ইন্টু 1/r মাইনাস 1/r+h। এখন এখান থেকে দেখো স্মল এম বাদ যাবে, তাহলে দেখো তো v কত হচ্ছে? v এর মান হবে হচ্ছে √2gm ইন্টু 1/r মাইনাস 1/r+h। এই ফরম্যাটটা কোথায় আছে দেখো, 2gmm, রুটের মধ্যে 2gm, এই তিনটাতে আছে, তাই না? এই তিনটাতে। এখন আমাদের বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এটা কি আর না আর ই, তাহলে এটা হচ্ছে আমাদের আর ই। বুঝছো পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর বলছে, পৃথিবীর ভর হচ্ছে এমই, এই যে এমই মান হচ্ছে এম আর্থ। আর কত উচ্চতা নিছি আমি? আর এম উচ্চতায় নিছি। তাহলে আমাদের এইচ এর বদলে এখানে বসাবো হচ্ছে আর এম। দেখো কই আছে 2gme 1/re মাইনাস 1/re, এই যে এটা হচ্ছে 1/re প্লাস rm। সো আমাদের 1 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো তোমার যদি এই কনসেপ্টটা না জানা থাকে যে পৃথিবী থেকে অনেক উচ্চতা পর্যন্ত বস্তুকে নিতে কতটুকু পরিমাণ শক্তি ব্যয় হয়, তাহলে তুমি কিন্তু এটা করতে পারবে না। বুঝছো? তাহলে আমাদের মোটামুটি বেশ খানিক দূর আগাইছি। এবার আরেকটা প্রশ্ন দিছে, দেখো এটা বলছে যে 1.1 মিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ না কিন্তু ব্যাস বিশিষ্ট একটি অনুভূমিক রডের এক প্রান্ত একটি দেওয়ালের সাথে দৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 কেজি ভর ঝুলানো হলে এর কৌণিক বিকৃতি হয় 0.01 রেডিয়ান। রডের উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত হবে? এটা মানে হলো যে আমাদের এইখানে একটা দেওয়ালের সাথে, এটা একটা দেওয়াল মনে করো,
একটা রড এভাবে ছিল, এই যেটা রড এভাবে ছিল। এখন এখানে আমরা একটা ওয়েট চাপাইছি, ওয়েট চাপানোর ফলে কি হয়েছে, ওয়েট চাপানোর ফলে এই রডটা এরকম বাঁকাই গেছে, এরকম বাঁকা গেছে, অবভিয়াসলি এটা বাঁকাবেই। এই যে এখানে একটা ওয়েট চাপানো আছে, কি কথাটা বুঝো, এখানে একটা ওয়েট ঝুলানো আছে, এই ওয়েট mg। এখন এই কোণের মানটা তোমাকে দিছে হচ্ছে থেটা। স্বাভাবিক, তুমি চিন্তা করো এখানে যদি আমি একটা লম্বা রডের মাথা ধরে ঝুল দেই তো বাঁকা যাবে। এখন এখানে বলছে আমাকে যে দৃঢ়তার গুণাঙ্ক কত, মানে এখানে তোমাকে ক্রিন্তন গুণাঙ্ক বের করতে বলছে ইটা। তাহলে ক্রিন্তন গুণাঙ্কের মান কি ছিল মনে আছে, f/a ডিভাইডেড বাই থেটা রেডিয়ান, এই ছিল আমাদের ক্রিন্তন গুণাঙ্কের সমীকরণ। তাহলে আমি এটাকে বলতে পারবো হচ্ছে f ডিভাইডেড বাই a ইন্টু থেটা। তাহলে f থাকবে উপরে, আর a মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু থেটা। এখন বোঝো f, তাই তো, এফ হচ্ছে আমাদের কোথায় গেল, ফোর্স, কয় কেজি ভর ঝুলেছে আমি, 31.4 কেজি। তাহলে 31.4 এফ, আর এখানে হচ্ছে 9.8, তাই তো 9.8 দিব নাকি 10 দিব, দেখি 10 দিয়ে দিই। এফ এর মান তো এটা এমজি, 10 দিয়ে দিই। এফ এর মানকে আমরা কি লিখছি, এফ এর মান লিখছি হচ্ছে এমজি, আর কিছু না, 10 দিয়ে দিই। ও জি এর মান 10 ধরতে বলাই আছে, পাই আর স্কোয়ার ইন্টু থেটা। আর নিচে দেখো পাই তো আছেই আমাদের, পাই মানে 3.14, আর মানে কত, রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার, এর অর্ধেক না, মানে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে কি 10⁻² মিটার। তাহলে 10⁻² এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের আর স্কোয়ার। আর থেটা মানে হচ্ছে 0.01, 0.01 মানে কি তো 10⁻², ঠিক লিখছি, 10⁻², এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখন দেখো যোগ বিয়োগ গুণভাগ করে কি হবে, উপরে এটা ই করলে হবে হচ্ছে তোমার 10, তাই না, 10 হবে উপরে, আর একটা 10 আছে, আর নিচে হচ্ছে 10⁻⁻4 ইন্টু 10⁻²। তাহলে উপরে হচ্ছে 10⁻², তাহলে 2 আর 4 6 আর 2 8, সো এটা হচ্ছে 10⁸ এত নিউটন মিটার স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এখন এখানে সব কি যেন মেগা প্যাসকেল, গিগা প্যাসকেল, মেগা প্যাসকেল, গিগা প্যাসকেল অ্যান্সার আছে। তাহলে মেগা প্যাসকেল মানে কি বলো তো, 1 মেগা প্যাসকেল, 1 মেগা মানে 10⁶, আর 1 গিগা প্যাসকেল এটা হচ্ছে 10⁹। বুঝছো, তাহলে এইটাকে একটা কাজ করা যায়, এটাকে লেখা যায় 0.1 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এটাকে আমি বলতে পারবো হচ্ছে 0.1 গিগা প্যাসকেল। নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে প্যাসকেল, আর 10⁹ মানে হচ্ছে গিগা, তাহলে 0.1 গিগা প্যাসকেল। সো হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্সার, অ্যান্সার হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো, তাহলে এই ছিল আমাদের এমসিকিউ পার্ট। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। আমরা এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, কারণ এর পরে ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে রিটেন পার্ট নিয়ে, যেটা আরও কমপ্লিকেটেড ছিল। আই লাভড ইট। আলটিমেটলি যত কনসেপচুয়াল প্রশ্ন হবে, যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য তত ভালো হবে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ, পরের ভিডিওতে তুমি তাহলে এই রিটেন প্রশ্নের সমাধানগুলো দেখে ফেলো। বাই বাই।